14 বছর ধরে একজন ডিটেকটিভ তার মাকে খুঁজে বেড়াচ্ছে যে সে কেন তাকে ছেড়ে গেল। অন্যদিকে সেই ডিটেকটিভ তার জীবনের শেষ কেস ইনভেস্টিগেশন করতে যায়। কেসটা ছিল একেবারেই সাদামাটা। একজন লোককে কেউ একজন হুমকি দিয়েছে তার একটা ডিল ক্যান্সেল করার জন্য, নয়তো কিডন্যাপাররা সেই লোকটার ছেলেকে কিডন্যাপ করে নেবে। শুধু সেই ডিটেকটিভকে খুঁজতে হবে কে এই হুমকিটা দিয়েছে। কিন্তু ডিটেকটিভ যখন এই সাদাসিধে কেসটা ইনভেস্টিগেশন করতে যায়, এর পরতে পরতে লুকিয়ে থাকা ভয়ঙ্কর রহস্য একসময় ভয়ঙ্কর রূপ নেয়। তো শেষ পর্যন্ত এই কেসের পরিণতি কি হয়েছিল, আর সেই ডিটেকটিভ কি শেষ পর্যন্ত তার মাকে খুঁজে বের করতে পেরেছিল, আর কেনই বা সেই ডিটেকটিভের মা তাকে ছেড়ে গিয়েছিল, আর সেই সবকিছুই দেখানো হবে আজকের গল্পে। আজ এক্সপ্লেন করতে যাচ্ছি 2019 সালে মুক্তি পাওয়া ওয়েব সিরিজ ডুডের সিজন 1 পুরোটা। তো হাই গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। ফিল্মের গল্প, এমন নতুন আর অসাধারণ সব মুভি আর ওয়েব সিরিজের এক্সপ্লেনেশন বাংলায় দেখতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। ওয়েব সিরিজের শুরুতে 2005 সালে 31শে ডিসেম্বরের ঘটনা দেখানো হয়, যেখানে একজন মহিলা ডায়েরি লিখছিল। এরপরেই সে তার ডায়েরি লেখা শেষ করে তার ছেলের বার্থডে সেলিব্রেট করে, যেখানে বাচ্চারা অনেক আনন্দ করে। বার্থডে সেলিব্রেট করা, খাওয়া দাওয়ার পরে যে যার মতো বাড়িতে চলে যায়, আর সেই ছোট্ট বাচ্চাটি তার গিফটগুলো খুলে দেখতে থাকে। এরপরে ছোট্ট ছেলেটি যখন দেখতে পায় তার মা বাবা ঘুমিয়ে গেছে, তখন ছেলেটি গিফট খোলা বাদ দিয়ে তার মার রাখা ডায়েরিটা পড়তে শুরু করে। এরপরে তার মায়ের কাছে এসে সে ঘুমিয়ে থাকে। যদিও সেই মহিলাটি জেগেই ছিল, আর সে বুঝতে পারছিল যে তার ছেলে তার ডায়েরি পড়ছে। তারপর সে তাকে কিছুই বলে না। আর সকালবেলায় সুনিতা নামের সেই মহিলাকে আর খুঁজে পাওয়া যাচ্ছিল না। এরপরে ঘটনা শিফট হয়ে যায় 14 বছর পরে, 2019 সাল 28শে ডিসেম্বর, যেখানে ডিটেকটিভ উত্তম তার অ্যাসিস্ট্যান্ট ভাটিয়ার সাথে একটা কেস সলভ করে সবেমাত্র ফিরল। ভাটিয়া উত্তমকে বলে, স্যার, আপনার সাথে কাজ করে অনেক ভালো লাগলো, আর আপনি খুবই ট্যালেন্টেড। তখন উত্তম বলে, আপনার সাথেও কাজ করে ভালো লেগেছে, কিন্তু আপনি বকা দেন অনেক বেশি, এটা বাদ দিতে হবে। আমার সাথে কাজ করতে হলে বকা দেয়া যাবে না। এটা শুনে ভাটিয়া একটু রেগে যায় আর বলে, আপনি হয়তো বা ডিটেকটিভ, কিন্তু আমিও সেই ডিটেকটিভ এজেন্সির অনেক সিনিয়র একজন এমপ্লয়ি। আমারও কিছু রুলস অ্যান্ড রেগুলেশন রয়েছে, আর আপনি যেটা বলেছেন সেটা আমি মানতে পারবো না। আমি বসের সাথে কথা বলে অন্য কারোর সাথে কাজ করে নেব। তখনই উত্তম বলে, তার আর দরকার নেই, কারণ এরপরে কেসটাই হবে আমার লাইফের শেষ কেস, কারণ আমি চাকরিটা ছেড়ে দেব। উত্তম এরপরে সেখান থেকে বাড়ি ফিরে আসে, আর বাড়ি ফিরতেই তার বাবাকে দেখে টেবিলে বসে মদ খাচ্ছিল। উত্তম টেবিলের উপরে কিছু টাকা ছুঁড়ে ফেলে দিয়ে সে তার রুমে চলে যায়, আর রুমে দেখা যায় তার মায়ের সাথে তার অসংখ্য ছবি। অর্থাৎ উত্তমই ছিল সেই ছোট্ট বাচ্চা যার মা সুনিতা তাকে ফেলে চলে গিয়েছিল। দেখা যায় উত্তম তার মাকে আজও একটু ভোলেনি। তার সব স্মৃতি সে রেখে দিয়েছে। তার মায়ের ডায়েরিটা আজও টেবিলে রয়েছে, এমনকি তার মায়ের ঘড়িটা আজও উত্তম ব্যবহার করে। এরপরেই উত্তম তার এবং তার মায়ের বড় একটা ছবি সেখানে টেনে উঠিয়ে ফেলে, আর দেখা যায় তার নিজেই সে অনেক কিছু লিখে রেখেছিল। এটা ছিল আসলে তার মাকে খুঁজে বের করার ইনভেস্টিগেশন। উত্তম আসলে জানতে চেয়েছিল তার মার সাথে কি হয়েছিল, কেন তার মা তাদেরকে ছেড়ে গিয়েছিল, তার মাকে কেন আজ পর্যন্ত খুঁজে পাওয়া যায়নি। এই পুরোটা ইনভেস্টিগেশনই উত্তম এতদিন ধরে করে আসছে। উত্তম সেখানে একটা জায়গায় 61-এর পরিবর্তে 62 লেখে, অর্থাৎ তার লাইফের গোল হচ্ছে 63টা কেস সলভ করা। আর সেখানে দেখা যায় তার মাও ঠিক একই রকমভাবে 63টা কেস সমাধান করার পরে গায়েব হয়ে গিয়েছিল। আর এরপরেই সেখানে নিচে লেখা দেখা যায় ব্রেকআপ করার কথা। আর এরপরেই উত্তম যার সাথে এতদিন রিলেশনশিপে ছিল তার সাথে ব্রেকআপ করে ফেলে। সেই মেয়েটি বলে, কেন তুমি ব্রেকআপ করছো? তুমি কি গে? তুমি মেয়েদের মতো ঘড়ি পরো। তখনই উত্তম বলে, না, আমি গে নই, আর এই ঘড়িটা আমার মায়ের, এই জন্য আমি স্মৃতি হিসেবে এটা আমার সাথে রেখে দিয়েছি, আর আমি তোমার সাথে থাকতে চাই না, এটাই হচ্ছে উদ্দেশ্য। এটা শুনে মেয়েটা অনেক কষ্ট পায়। আর সেখান থেকে আসার পরে উত্তম সেই ইনভেস্টিগেশনে লেখে যে সে ব্রেকআপ করে ফেলেছে, এখন তাকে অন্য একটা মেয়ের সাথে বিয়ে করতে হবে। আর সেই মেয়েটার নাম লেখা ছিল ঋতু কাপুর। এরপরেই একটি ডিটেকটিভ এজেন্সিকে দেখানো হয়, যেখানে ঋতু কাপুর নামের একটি অফিসার সেখানে বসে কাজ করছিল। মহেশ নামের অন্য একজন অফিসার এসে বলে, দেখুন তো এটা কেমন হয়েছে, আমার স্ত্রী বানিয়েছে। ঋতু বলে, ডিটেকটিভ বানাম ভুল রয়েছে, আর এটা পরে একে আপনি ডিটেকটিভের কাজ করতে যাবেন? মহেশ বলে, না, যখন কেস সমাধান করতে যাব এটা পড়ে যাব না, অবসর সময়ে পড়ব। মহেশ ঋতুর সাথে আরও কথা বলতে থাকে, যে শুনলাম কিছুদিন আগে আপনি একটা কেস এক চুটকিতেই সলভ করে দিয়েছেন, যেটা কেউ পারছিল না। আচ্ছা, আপনি কি করে জানলেন মিস্টার বিপিনের হত্যা তার প্রতিবেশী রোহিতই করেছে? আর এটা আপনি কিভাবে শিওর হলেন? ঋতু বলতে থাকে, তার কুকুরের মাধ্যমে।
তারা আরও কিছু কথা বলছিল, তখনই সেখানে উত্তম চলে আসে আর ঋতুকে কফি ডেটে যাওয়ার জন্য ইনভাইট করে। কিন্তু ঋতু বলে সে কফি খায় না, চা খায়। উত্তম বলে তাহলে তারা চাই খাবে। রাত ৮টা বাজে। ঋতু বলে সে ৭টার পরে চা খায় না। তখন উত্তম বলে ঠিক আছে, আমরা রাত ৭টার আগেই চা খাবো। ঋতু এতে রাজি হয়। এরপরেই উত্তম তার এজেন্সির বসের কাছে এসে বলে সে তার জবটা ছেড়ে দেবে পার্সোনাল রিজনের কারণে। তার বস বলে যেহেতু তুমি পার্সোনাল কারণ দেখিয়েছ, তাহলে তোমাকে তো আর কিছু বলা যাবে না। তখনই উত্তম বলে সে ৩১শে ডিসেম্বর চাকরিটা ছেড়ে দেবে। তার বস বলে আরে কি কোইন্সিডেন্স, তোমার মাও ৩১শে ডিসেম্বরই তার চাকরি ছেড়েছিল। এটা উত্তম জানত, কিন্তু তারপর সে এমন অভিনয় করে বলে ও সে তেমন জানে না। এছাড়াও উত্তম তার বসকে বলে সে আরও একটা কেস সমাধান করতে চায়। তার বস বলে হ্যাঁ ঠিক আছে, আমার কাছেও এই মুহূর্তে একটা কেস রয়েছে। উত্তম বলে সেটা সে ২ দিনের মধ্যেই করে ফেলবে। তার বস বলে ঠিক আছে। তখনই ভাটিয়া বলে স্যার, আমি উনার সাথে কাজ করতে পারবো না। ভাটিয়া কারণ দেখে উত্তমের সাথে কাজ করতে পারবে না বলে জানিয়ে দেয়। তার বস তাকে মহেশের সাথে গিয়ে অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করতে বলে। ভাটিয়া প্রথমে রাজিও হয়, কিন্তু সেখানে কেসের কথা শোনার পরে ভাটিয়া বুঝতে পারে মহেশের সাথে থাকলে সে নিজেও একটা গর্ধবে পরিণত হবে, আর এই জন্য সে উত্তমের কথায় রাজি হয়ে যায়। অর্থাৎ সে কেসে যখন থাকবে, কেস যখন সমাধান করবে, তখন সে কোনো গালি দেবে না। এদিকে উত্তমের বস তাকে কেসটা বুঝিয়ে দিয়েছিল। কেসটা ছিল মিস্টার বিনোদ পালের, যে গুরগাঁওয়ে রিসেন্টলি একটা ফ্ল্যাট কিনেছে। সেই ফ্ল্যাটের ডিলটা খুব সুন্দরভাবে কমপ্লিট হয়ে গেছে। ডিলটা কমপ্লিট হয়েছিল ৮ থেকে ১০ দিন আগে, কিন্তু ২ দিন আগে মিসেস পাল যখন তার ছেলেকে স্কুলে দিয়ে আসতে যাচ্ছিল, তখন বাইকে করে ২জন লোক আসে এবং তাকে হুমকি দেয় সেই ফ্ল্যাটের ডিলটা ক্যান্সেল করে দিতে, আর না হলে তার ছেলেকে কিডন্যাপ করা হবে। এরপরে দেখা যায় উত্তম আর ভাটিয়া সেই মিস্টার বিনোদ পালের বাসায় চলে আসে সেই ঘটনা পুরোপুরিভাবে জানার জন্য। সেখানে তারা মিস্টার বিনোদ পাল মিসেস সরলা পালের সাথে কথা বলে, যেখানে তারা জানতে পারে ২জন লোক বাইক দিয়ে এসে তাদের একটা নোট দিয়ে গেছে আর থ্রেড দিয়ে গেছে সেই ফ্ল্যাটের ডিলটা ক্যান্সেল না করলে তাদের ছেলে বিশেষকে তারা কিডন্যাপ করে নিয়ে যাবে। সরলা পাল এরপরে থেকেই অনেক ভয় ছিল। সরলা উত্তমকে বলে আপনারা গ্যারান্টি দিন আমার ছেলে সুরক্ষিত থাকবে, তাকে কিডন্যাপ করা হবে না। তখনই বিনোদ বলে এটা কেমন কথা বলছো, ওনারা কিভাবে গ্যারান্টি দেবে? সরলা বলে তাহলে তুমি সেই ডিলটা ক্যান্সেল কেন করছো না? তুমি তো এখনো তোমার সেই ১৫ লাখ টাকা নিয়েই পড়ে রয়েছ, যেটা তুমি অ্যাডভান্সে দিয়েছ তাদের। তখন সেই ডিলের ব্যাপারে জিজ্ঞেস করে উত্তম বিনোদকে। বিনোদ বলে সেই ফ্ল্যাটটা কেনার জন্য আর ডিলটা করার জন্য আমরা অ্যাডভান্স ১৫ লক্ষ টাকা তাদের দিয়েছিলাম। এখন যদি ডিলটা ক্যান্সেল করি, তাহলে এই ১৫ লাখ টাকাই আমাদের মার যাবে। এর জন্য আমি ডিলটাও ক্যান্সেল করতে পারছি না। উত্তম বলে আমি শুনেছি আপনি একটা নোটও পেয়েছেন, সেটা কত তারিখে পেয়েছেন? বিনোদ বলে ২৭ তারিখে। সেই নোটটা উত্তম দেখে, কিন্তু নোটটা দেখার পরে তার একটু ডাউট হয়। এরপরে সে বিনোদকে আবার জিজ্ঞেস করে আপনি কি সত্যি এটা ২৭ তারিখেই পেয়েছেন? বিনোদ বলে হ্যাঁ, ২৭ তারিখেই পেয়েছি, কারণ এটা তার স্ত্রী পেয়েছিল। সে সরলাকে জিজ্ঞেস করে ২৭ তারিখেই তো, তাই না? সরলা একটা সময় রেগে যায় আর উত্তমকে বলে আপনারা কেস সলভ করতে চাইলে কেস সলভ করুন, এটা কবে পেয়েছি সেটা দেখার বিষয় নয়, কে কিডন্যাপ করার হুমকি দিয়েছে সেটা খুঁজে বের করুন। উত্তম বাইরে আসার পরে একটা পেপারের সাথে সেই নোটের কিছু একটা মিলিয়ে দেখছিল। তখন ভাটিয়া বলে পেপারে এতক্ষণ কি দেখছেন? তখনই উত্তম মনে করতে থাকে সেখান থেকে আসার সময় সে বিনোদকে বলেছিল আপনাদের বাড়িতে কোন পেপার আসে? বিনোদ বলে টাইমস অফ ইন্ডিয়া। উত্তম বলে টাইমস অফ ইন্ডিয়ায় একটা আর্টিকেল ছাপা হয়েছিল, আমি সেটা পাইনি, আপনাদের ঘরের পেপারটা কি দেয়া যাবে? বিনোদ সরলাকে পেপার এনে দিতে বলে। সরলা এনে দেয়, যেটা ছিল ২৮শে ডিসেম্বরের। তখন উত্তম বলে আমার লাগবে ২৭শে ডিসেম্বরের পেপার। সরলা বলে সেই পেপারটা নেই, আমি ময়লার কাগজে ফেলে দিয়েছি। তখনই উত্তম ভাটিয়াকে বলে আমার মনে হয় এই নোটটা সরলা নিজেই লিখেছে। ভাটিয়া বলে আজব কেস তো, সরলা নিজে এটা কেন বলবে? আর আপনার কাছে কি প্রমাণ রয়েছে, কিভাবে বুঝলেন? তখন উত্তম বলে সেটা পরে বলবো, আগে আমাদের সে প্রমাণ জোগাড় করতে হবে। আমার মনে হয় সরলা সেই পেপারটা এখনো ফেলেনি। যদি ফেলে দিয়ে থাকে তাহলে আমাদের আর কিছু করার নেই, আর যদি না ফেলে তাহলে এখন ফেলবে। তখনই দেখা যায় একজন হকার সেদিক দিয়ে যাচ্ছিল, যে বই খাতাপত্র কাগজ এসব কেনে, আর সেদিক দিয়ে যাওয়ার সময় সরলা তাকে ডেকে নেয় কিছু বিক্রি করার জন্য। উত্তম ভাটিয়াকে সাথে সাথে বলে সরলা যে পেপার বিক্রি করছে এটার ভিডিও করো,
এটা প্রমাণ হিসেবে লাগবে। এরপরে সরলা যখন পেপার বিক্রি করে ভেতরে চলে যায়, তখন উত্তম ভাটিয়াকে বলে, তুমি সেই পেপারওয়ালার কাছ থেকে সরলা যে পেপারগুলো বিক্রি করেছে সেখান থেকে দেখবে যে ২৭শে ডিসেম্বরের পেপার আছে কিনা, আর এটা তুমি ভিডিও করার মাধ্যমে করবে। ভাটিয়া সেখানে চলে যায়, আর উত্তম সেখানেই দাঁড়িয়েছিল। সে দেখতে পায় কিছুক্ষণ পরেই সরলা একটা ব্যাগ নিয়ে কোথাও বের হয়ে যায়, আর এরপরেই সেইটি টেলিফোনের দোকানে আসে। সেখানে কাউকে কল করে। উত্তম এটা দেখার পরে সেখান থেকে চলে আসে। এদিকে ভাটিয়াকে দেখা যায় সেই পেপারওয়ালার কাছ থেকে পেপার নিতে যেয়ে তাকে হুমকি দিয়ে ফ্রিতেই পেপার নিতে চেয়েছিল, কিন্তু সেই পেপারওয়ালা ভাটিয়াকে চাকু ধরায়। এতে ভাটিয়া ভয় পেয়ে যায়, আর সেই পেপারওয়ালা সেই পেপারটা অর্থাৎ ২৭শে ডিসেম্বরের সেই পেপারটা নেওয়ার জন্য ভাটিয়ার কাছ থেকে ২,০০০ টাকা রেখে দেয়। এরপরে ভাটিয়া যখন উত্তমের বাইকে করে সেখান থেকে চলে আসতে যাবে, সে সেই পেপার বয়কে সেখান থেকে আসার সময় গালি দিয়ে চলে আসে জোরে। তখনই সরলা তাদের দুইজনকে সেখান থেকে আসার সময় দেখে ফেলে, আর সরলা অনেক কিছুই বুঝে ফেলে। এরপরেই উত্তমের ছোটবেলার একটা ঘটনা দেখানো হয়। তার মা নিখোঁজ হওয়ার ২ দিন পরে তার বাবা একেবারেই অসহায় হয়ে পড়েছিল। তার মাকে হারিয়ে তারা কোথাও তাকে খুঁজে পায়নি। সুনিতাকে না পেয়ে হতাশ হয়ে তখন সে উত্তমের বসের সাথে কথা বলে। আসলে উত্তমের বাবাও একজন ডিটেকটিভ, আর সেও উত্তমের বসের অফিসেই কাজ করত। সেখানে তারা দুজনেই হাল ছেড়ে দেয় যে সুনিতাকে আর খুঁজে পাওয়া যাবে না, আর তারা এটাও ধরে নেয় সুনিতা নিজের ইচ্ছে করেই কোথাও গায়েব হয়ে গেছে, আর এটা সে ইচ্ছে করেই করেছে। অন্যদিকে উত্তম তার মায়ের ডায়েরিটা সেদিন ভালো করে দেখছিল। তখনই সে দেখতে পায় তার মায়ের ডায়েরিটা সেখানে রয়েছে, কিন্তু মাঝখান থেকে ২টা পেজ ছেঁড়া রয়েছে। ঘটনা আবারও প্রেজেন্টে চলে আসে। উত্তম যখন সেই ২৭শে ডিসেম্বরের পেপারটা দেখছিল, সে দেখে তার ধারণাই ঠিক। সরলা নিজেই এই হুমকির পেপারটা লিখেছে, আর ২৭শে ডিসেম্বরের পেপার থেকেই সে কাগজগুলো নিয়েছিল। আসলে উত্তমের সন্দেহ হয়েছিল, কারণ সেই নোটের ভিতরে যে অক্ষরগুলো সে ইউজ করেছিল সেটার একটার ভেতরে অপর পাশে একটা ডেট লেখা ছিল, যেটা দেখে উত্তমের সন্দেহ হয়েছিল, আর এ থেকেই সেটা খুঁজে বের করে। সেখান থেকে যাওয়ার সময় সে ভাটিয়াকে বলে, আপনি তো ঋতুকে অনেকদিন ধরে চেনেন, ধরুন আমি ওর সাথে দেখা করতে যাব, ওর জন্য কি নিয়ে গেলে ভালো হবে। ভাটিয়া বুঝে যায় যে উত্তম ঋতুকে পছন্দ করে। সে তাকে বলে দেয় কি নিয়ে যেতে হবে। এদিকে উত্তমের বাবা এবং তার বস একই সাথে কথা বলছিল। আসলে দুইজনেই পুরনো বন্ধু ছিল, তাই তারা কথা বলতে থাকে। তখনই উত্তমের বস উত্তমের বাবাকে বলে, উত্তম হুট করেই চাকরি কেন ছেড়ে দিচ্ছে, আর পার্সোনাল কারণ দেখাচ্ছে, কি এমন কারণ থাকতে পারে। এটা শুনে উত্তমের বাবাও অবাক হয়ে যায়। আসলে এই বিষয়টা সেও জানত না। সে বলে, আমি উত্তমের সাথে কথা বলবো। এরপরেই উত্তম একটি কফি শপে ঋতুর সাথে দেখা করে এবং তার জন্য স্যুটের কাপড় নিয়ে আসে। উত্তম বলে, তুমি স্যুট তো অনেক পছন্দ করো, তাই তোমার জন্য এটা নিয়ে আসলাম। সেখানে ঋতু তাকে জিজ্ঞেস করে, শুনলাম তুমি নাকি চাকরি ছেড়ে দিচ্ছ, এরপরে কি প্ল্যান? উত্তম বলে, বিয়ে করব। তখন তাদের মধ্যে কথা হয় তারা কেমন পাত্র বা পাত্রী পছন্দ করে। তখন ঋতু বলে, আমি এমন একজনকে চাই যে আমাকে অনেক ভালোবাসবে, আর সে আমার ব্যাপারে সবকিছু জানবে, আর আমি অফিসে কখনো স্যুট পরে যাইনি। এটা শুনে উত্তম একটু ঘাবড়ে যায়। ঋতু যে কখনো স্যুট পরে যায়নি এটা সে জানত না, আর এই স্যুটের কাপড় কেনার আইডিয়াটা তাকে ভাটিয়া দিয়েছিল। বাসায় আসার পরে উত্তমের বাবা তাকে জিজ্ঞেস করে, কি ব্যাপার, তোমার কি প্ল্যান, চাকরি ছেড়ে দিচ্ছ? উত্তম বলে, আমি বিয়ে করব। তার বাবা বলে, বিয়ে করার জন্য তো চাকরি দরকার। উত্তম বলে, কেন, আমার মাও তো বিয়ের পরে চাকরি ছেড়ে দিয়েছিল। তখন উত্তমের বাবা বলে, তখন আমি চাকরি করতাম। উত্তম বলে, আমার ওয়াইফ চাকরি করবে। এটা নিয়ে দুজনের মধ্যে ঝগড়া বেঁধে যায়। উত্তম বলে, তুমি আমার মাকে মাত্র ২ দিন খোঁজার পরে খোঁজ বাদ দিয়ে দিয়েছিলে। আমি জানি আমার মায়ের হারিয়ে যাওয়ার পেছনে তুমি অনেকটা দায়ী। এইভাবে ২ ছেলে এবং বাবার মধ্যে অনেক ঝগড়া লেগে যায়। আসলে তারা একই ফ্ল্যাটে থাকলেও ২ জন শুধুমাত্র ২ ভাড়াটিয়ার মতো রয়েছে। উত্তম শুয়ে শুয়ে কল্পনা করতে থাকে তার মা হারিয়ে যাওয়ার ঠিক ২ থেকে ৩ দিন পরেই তার মায়ের জিনিসপত্রগুলো সেই এজেন্সি নিয়ে গিয়েছিল, আর এতে তার বাবাও কোনো বাধা দেয়নি। উত্তমে অনেক কষ্টে কিছু জিনিস আঁকড়ে ধরেছিল, আর সেই থেকে উত্তম মনে করতে থাকে তার মাকে তার বাবা ভালোবাসত না। এরপরেই উত্তম একজন সিকিউরিটি গার্ডের সাথে বসে বসে সিগারেট খাচ্ছিল। উত্তম সেই লোকটাকে বলে, আঙ্কেল আরেকবার বলবে মা সেদিন তোমাকে যাওয়ার আগে কি বলেছিল? সেই সিকিউরিটি গার্ডটা বলে, আমি সেখানে বসে ডিউটি করছিলাম, রাত ২টা বাজে তোমার মা সেখান দিয়ে যাচ্ছিল। আমি তাকে দেখে বললাম সবকিছু ঠিক আছে তো? তোমার মা বলল, আসলে বুকটা কেমন ধড়ফড় করছিল, তাই একটু হাওয়া খাওয়ার জন্য বের হয়েছি। এরপরে ওইদিকে চলে গেছে। সেই বৃদ্ধ লোকটা উত্তমকে বলে, আর কতবার জিজ্ঞেস করবে? উত্তম কথাগুলো শুধু মন দিয়ে শুনছিল। পরদিনে উত্তম দেখা যায় আবারও ভাটিয়াকে নিয়ে সেই ডিলার
হাউসের ডিলারের কাছে আসে, যার নাম ছিল বাত্রা। কিন্তু ভাটিয়া বলে, আমরা তো জেনেই গেছি সেই নোটটা ফেক, তার মানে কেসটাও ফেক। তখন উত্তম বলে, না, নোটটা ফেক এটা ঠিক আছে, কিন্তু কেসটা ফেক কিনা সেটা এখনো শিওর না, তাই আমরা একজন সাসপেক্টের সাথে দেখা করতে যাচ্ছি। ভাটিয়া বলে, তার মানে বাত্রাও সাসপেক্ট? উত্তম বলে, হ্যাঁ। ডিলার বাত্রার সাথে কথা বলার পরে সেখানে ডিলার বাত্রা বলে, আসলে মার্কেট এখন অনেক ডাউন, একজন ডিলার অন্যজন ডিলারকে ক্ষতি করার চেষ্টা করছে। হয়তো বিনোদ পালের অন্য ডিলারের সাথেও কথা হয়েছিল, কিন্তু ডিলটা ফাইনাল হয়েছিল আমাদের সাথে, আর এই জন্য অন্য ডিলার হুমকি দিয়ে তার ডিলটা ক্যান্সেল করানোর চেষ্টা করছিল। এছাড়া সেখান থেকে বাত্রার কথা শুনে উত্তম জানতে পারে যে বিনোদ তাকে যে অ্যাডভান্সটা দিয়েছিল সেটা পুরনো ঘরের যে পার্টি ছিল তাদেরকে দিয়েছে। সেই লোকের আবার যে নতুন ঘর কিনছে তাকে সেই টাকা দিয়ে দিয়েছে, অর্থাৎ টাকাটা এক্সচেঞ্জ হয়ে অনেক দূরে চলে গেছে। এই জন্য সেই টাকাটা ফেরত দেওয়ারও কোনো উপায় নেই। তখন উত্তম তাকে জিজ্ঞেস করে, আপনার কোনো বিজনেসের প্রতিদ্বন্দ্বী আছে কিনা যে এমনটা করতে পারে, আপনার সন্দেহ হচ্ছে? তখন বার্তা বলে, সামনের রাস্তায় ড্রিমস প্রপার্টি নামের একজন ডিলার রয়েছে, মিস্টার কুকরে, তার সাথেও মিস্টার বিনোদ পালের কথা হচ্ছিল, অর্থাৎ আমাদের দুজনের সাথেই, কিন্তু ডিলটা আমার সাথে ফাইনাল হয়ে গিয়েছে, আপনি অন্যের সাথে কথা বলে দেখতে পারেন। মিস্টার কুকরের সাথে যখন তারা কথা বলে, মিস্টার কুকরে বলে, আমি এসবের কিছুই জানি না, বিনোদ বার্তার সাথে ডিল করেছে, আর বার্তার সাথে ডিল করলে এমনই হবে। মিস্টার বাত্রা 2 মাস আগে একজনকে একটি ঘর ডিল করে দিয়েছিল, কিন্তু তারা পরে 1 মাসের মধ্যে সেই ঘরটা খালি করে গিয়েছিল, কারণ সেই ঘরের ভেতরে ভূত ছিল। উত্তম কুকরেজকে বলে, আমি শুনেছি মিস্টার বিনোদের সাথেও আপনার ডিলটা একেবারে ফাইনালি হয়ে গিয়েছিল, কিন্তু পরে ভেঙে যায়, আপনারও তো নিশ্চয়ই খারাপ লেগেছে। তখন কুকরে বলে, হ্যাঁ, খারাপ লেগেছে, কিন্তু সেটা আমার জন্য নয়, তাদের জন্য। আমার যে প্রপার্টিটা ছিল সেটা একেবারে বেস্ট ছিল, আর নিজে সে একটি দোকানও খুলতে পারত। এমনকি মিসেস সরলা তো আমাকে 2 দিন পরে ফোন করে জিজ্ঞেস করেছিল সেই ডিলটা এখনো করা যাবে কিনা, আর মিস্টার বাত্রাকে যে অ্যাডভান্সটা তারা দিয়েছে সেটা আমি ট্রান্সফার করে নেব, কিন্তু আমি বলেছি সেটা আর হবে না, আর আমার প্রপার্টিও বিক্রি হয়ে গেছে। আসলে সরলা পালের আমার প্রপার্টিটা অনেক পছন্দ হয়েছিল, কারণ সে নিচে একটি বিউটি পার্লার খুলতে চেয়েছিল। বাইরে আসার পরে উত্তম এবং ভাটিয়া কথা বলতে থাকে। উত্তম বলে, সরলা যে মিস্টার কুকরেকে কল করেছিল 22 তারিখে, সেটা কনফার্ম করার জন্য কুকরের কল লিস্টটা বের করো, সেটা আমাদের দেখতে হবে। আর যদি সরলা কল করেই থাকে তাহলে মোটিভ ক্লিয়ার। কুকরেজার ঘরটা সরলার পছন্দ ছিল, আর বাত্রার ঘরটা বিনোদের পছন্দ ছিল, আর এই জন্য অ্যাডভান্সের টাকাটা ফেরত নেওয়ার জন্যই সরলা এই হুমকির নাটকটা করেছিল। এদিকে মিস্টার বিনোদকে দেখা যায় উত্তমের বস মিস্টার পাপাজিকে কল করে আর বলে, আমরা কেসটা পুলিশের কাছে দিয়েছি, তাই আপনাদের এজেন্সির এই কেসটা আর না দেখলেও চলবে, যতটুকু করেছেন এর জন্য ধন্যবাদ। তখনই দেখা যায় সেখানে সরলা ছিল। আসলে সরলা বুঝিয়ে তার হাজবেন্ডকে এই কেসটা ডিটেকটিভ এজেন্সি থেকে সারিয়ে নেয়, যাতে তারা আর ইনভেস্টিগেশন করে সরলাকে ধরে ফেলতে না পারে। অন্যদিকে দেখা যায় যখন উত্তম এবং ভাটিয়া সেখান থেকে চলে আসছিল, মিস্টার বাত্রা কাউকে কল করে আর বলে সেই হুমকির জন্য ইনভেস্টিগেশন করার জন্য ডিটেকটিভ এসেছিল, এই দিকটা একটু খেয়াল রাখো। এরপরে 30শে ডিসেম্বর যখন উত্তম এবং ভাটিয়া এজেন্সি অফিসে আসে, তখন তাদের বস তাদের বলে যে এই কেসটা ডিলার আমাদের থেকে নিয়ে গেছে, এখন এই কেসটা আমাদের আর দেখার দরকার নেই, যা করার পুলিশে করবে। কিন্তু উত্তম বলে, স্যার, এটা একটা নকল হুমকির কেস ছিল, আমাদের কাছে প্রমাণও রয়েছে, তাহলে কেসটা আমরা কেন ছেড়ে দেব? তখন সেই বস বলে, আসলে আমরা উকিলের মতো, যে ক্লায়েন্ট আমাদের টাকা দেবে আমরা তাদের হয়ে কথা বলবো, সেই ক্লায়েন্ট আমাদের বলেছিল কেস ইনভেস্টিগেশন করার জন্য, আমরা করেছি, এখন সে বলছে আর করতে হবে না, তাই আমরা করব না। কিন্তু উত্তম বলে, না স্যার, এই কেসটা আমার জন্য অনেক ইম্পর্ট্যান্ট, আর এটা আমাকে আজকের মধ্যেই শেষ করতে হবে, আমি প্রমাণ নিয়ে পুলিশের কাছে যাব। কিন্তু তার বস একেবারেই তাকে মানা করে দেয়, কিন্তু উত্তম কথা শুনে না, ভাটিয়াকে নিয়ে সে পুলিশ স্টেশনে চলে যায়। এরপরেই উত্তমের ছোটবেলার ঘটনা দেখানো হয়, যেদিন সে প্রথমবার তার মাকে ডায়েরি লিখতে দেখেছিল, আর সে জিজ্ঞেস করেছিল এটা কি, আর এটা কেনই বা লেখে। তার মা বলে, যে কথা কাউকে শেয়ার করা যায় না সেটা পার্সোনাল ডায়েরিতে লেখা হয়, আর তার মা তাকে এটাও বলেছিল কারো পারমিশন ছাড়া কারো পার্সোনাল ডায়েরি সে যেন না পড়ে। কিন্তু উত্তম সেদিন দেখেছিল তার মা ডায়েরি লেখার পরে সেটা কোথায় রাখে, আর সেই ড্রয়ার চাবিটাও কোথায় রাখে। পরদিন যখন তার বাবা মা বাইরে চলে যায়, উত্তম বাসায় একাই ছিল, তখনই যে সে তার মায়ের ডায়েরিটা বের করে পড়তে শুরু করে, আর এটা সে নিয়মিত করত। কিন্তু একদিন সে দেখতে পায় সে ড্রয়ার থেকে একটা কাগজ পড়ে গেছে। এরপরে ঘটনা আবারও প্রেজেন্টে চলে আসে। উত্তম
স্টেশনে যেয়ে পুলিশ অফিসারদের সাথে কথা বলতে থাকে আর সেই কেসটা বোঝাতে থাকে, কিন্তু পুলিশরা তার কথা মানতেই নারাজ। তারা বলতে থাকে এটা এমন হতেই পারে না, আর একজন মা কেন তার ছেলের কিডন্যাপিং এর হুমকি দেবে। উত্তম তাদের বোঝায়, কিন্তু সেই পুলিশ অফিসাররা এই কেসটা সিরিয়াস নেয় না আর বলে তোমার কথা যদি সত্যি হয়ও তাহলে কেউ তার ছেলেটাকে কিডন্যাপ করতে যাচ্ছে না, তাহলে এই কেসটা নিয়ে এত মাথা ব্যথার কি আছে। এদিকে উত্তমের বাবা চলে আসে পাপাজির সাথে দেখা করতে এবং তারা কথা বলে উত্তমের ব্যাপারে। উত্তমের বাবা বলে উত্তম তার চাকরি ছাড়ার সিদ্ধান্ত না একদিনে নেয়নি, এরপরে পুরো বিষয়টা সে খুলে বলে। এদিকে উত্তমের বাবা পাপাজিকে বলে আসলে এটা ওর পুরোপুরি একটা প্ল্যান ছিল। ওর মা যেদিন থেকে মিসিং হয়েছে ও ওর মাকে খুঁজে বেড়ানো শুরু করেছে। সেই দিন থেকে ওর মা কেন গিয়েছে, কোথায় গিয়েছে, কিভাবে হারিয়ে গিয়েছে এইসব খুঁজে নিয়ে ও ব্যস্ত ছিল। আর একটা সময় তো বলতেই শুরু করত ও ওর মার মতো করেই জীবনযাপন করবে, যাতে ও ভাবতে পারে যে কেন সে চলে যাবে। এই জন্য ওর মা যেমন যেমন জীবনযাপন করেছে ও তেমন তেমনই জীবনযাপন করেছে। ও একজন ডিটেকটিভ হয়েছে, তোমার এজেন্সিতে জয়েন করেছে। ওর মার মতো ও ঠিক একই রকম ৬৩টা কেস সলভ করার পরেই চাকরিটা ছেড়ে দেবে। এছাড়া বিয়ে করার জন্য ও পাত্রী খুঁজছে। এই সবকিছু ওর মায়ের দেখাদেখি। পাপাজি বলে হ্যাঁ, আমিও বুঝতে পেরেছি। এই জন্য ও ৩১শে ডিসেম্বরই বেছে নিয়েছে, যেদিন ওর মা চাকরি ছেড়েছিল। এছাড়া ও বলছিল এই শেষ কেসটা ওর জন্য জরুরি আর এটা সলভ করতেই হবে। আচ্ছা, আমি ওর সাথে কথা বলবো। এদিকে দেখা যায় ঋতু এবং উত্তম আবারও একটা কফি শপে দেখা করে। এবার দুজনেই দুজনের জন্য গিফট নিয়ে আসে আর উত্তম এবার ঋতুর জন্য কুর্তি নিয়ে আসে আর বলে আমি জানি তোমার কুর্তি পছন্দ আর এই জন্য এটা নিয়ে আসা। এরপরে ঋতু তাকে জিজ্ঞেস করে আচ্ছা আমাকে একটা কোশ্চেনের উত্তর দাও, তোমাকে সবাই ডুড কেন বলে? তখনই উত্তম বলতে থাকে আসলে আমার নাম উত্তম ধামেজা আর সবাই শর্ট ফর্মে আমাকে ডুড বলে, অর্থাৎ ডিটেকটিভ উত্তম ধামেজা। ঋতু এরপরে বলে আমি তোমার জন্য একটা টি শার্ট এনেছি, যদিও আমি জানি যে টি শার্ট তোমার পছন্দ না, তুমি ভালো লাগে না, কিন্তু আমি তোমাকে একদিন টি শার্ট পরে দেখেছিলাম আর তোমার অনেক ভালো লেগেছে। আর আমি এমন একজনকে বিয়ে করতে চাই যে আমাকে সত্যি পছন্দ করবে, এমন না আমি শুধুমাত্র তার একটা অপশন, আর আমি তোমার কাছে শুধুমাত্র একটা অপশন। আর না হলে তুমি কখনোই আমার পছন্দ জানার জন্য একজনের কাছে জিজ্ঞেস করতে না। আসলে আমার করতেও তেমন একটা ভালো লাগে না, আর এটা যে তুমি জিজ্ঞেস করে এনেছো সেটাও আমি জানি। সেখান থেকে আসার সময় উত্তম সেই পুলিশ অফিসারকে কল করে আর বলে আপনি সরলাকে জিজ্ঞেস করেছিলেন? সে পুলিশ অফিসার বলে আপনি আমাদের নাক কাটিয়ে দিয়েছেন, আমরা সরলাকে জিজ্ঞেস করেছিলাম আর তার বাসা থেকে আমরা ২৭শে ডিসেম্বরের পেপারও পেয়ে গেছি। উত্তম বলে অন্য পেপার জোগাড় করার কতটা কঠিন, আর আমাদের কাছে তো প্রমাণ রয়েছে। পুলিশ অফিসার বলে আমি তোমার কথা এখন আর শুনছি না, যেহেতু কেসটা মিথ্যে তাই বাচ্চা কিডন্যাপ হওয়ারও ভয় নেই, তাই তুমি এটা নিয়ে আর বাড়াবাড়ি করো না। সে ফোনটা রেখে দেয়। অন্য একজন পুলিশ অফিসার বলে স্যার আমরা তো তাদের বাড়িতে যাইওনি, ইনভেস্টিগেশনও করিনি, তাহলে আপনি মিথ্যে কেন বললেন? তখন সেই পুলিশ অফিসার বলে যেহেতু সে একজন ডিটেকটিভ তার ইনভেস্টিগেশন ভুল হতে পারে না, সে নিশ্চয়ই ঠিকঠাক ইনভেস্টিগেশন করেছে, তার মানে সেই নোটটা সরলা পালিয়ে বানিয়েছে আর বাচ্চাটাও কিডন্যাপ হবে না, এটা শুধুমাত্র তাদের হাজব্যান্ড এবং ওয়াইফের খেলা। তাই আমরা এই কেসটা নিয়ে আরও কয়েকদিন ইনভেস্টিগেশন করার নামে বাসায় বসে বসে রেস্ট নেব। এরপরে ২ থেকে ৩ দিন পরে অফিসিয়ালি রিপোর্ট দিয়ে দেব যে কেসটার সমাধান হয়ে গেছে, অর্থাৎ পুলিশরা এখানে ফাঁকি দিচ্ছিল। এরপরেই চলে আসে ৩১শে ডিসেম্বর, যেদিন উত্তমের এজেন্সি থেকে চাকরি ছেড়ে দেওয়ার কথা আর তার ফেয়ারওয়েলের জন্য সেখানে কেক আনা হয়, সেই এজেন্সিটাও সাজানো হয়, কিন্তু উত্তমের কোনো খোঁজ ছিল না। ঠিক তখনই ভাটিয়ার কাছে একটা মেসেজ আসে আর মেসেজটা পড়েই সে সেখান থেকে চলে আসে উত্তমের কাছে। উত্তম আর ভাটিয়া তারা চলে আসে বিনোদের বাসায়, কিন্তু দেখতে পায় সেখানে অনেক পুলিশ এবং মানুষজনের ভিড়। আর একজন হায়ার পুলিশ অফিসার সেই পুলিশ অফিসারকে বলছে তোমার দায়িত্ব ছিল বাচ্চাকে পাহারা দেওয়া, তাহলে বাচ্চা যখন কিডন্যাপ হলো তখন তুমি কোথায় ছিলে? এটা শুনে উত্তম অবাক হয়ে যায়। প্রতিবেশী একজনের কাছে জিজ্ঞেস করে উত্তম জানতে পারে গতকাল রাতেই বিশেষ নামে সেই ছেলেটিকে কিডন্যাপ করে নিয়ে গেছে কিডন্যাপাররা। বলেছিল টাকা দেওয়ার পরে তাকে ছেড়ে দেবে, কিন্তু টাকা দেওয়ার পরেও সেই ছেলেটিকে কিডন্যাপাররা আর ছাড়েনি, আর এই জন্যই পুলিশ এখন তদন্ত নামছে। উত্তম ভাটিয়াকে বলে ভেতরে যাওয়ার পরে যদি হাতাহাতি হয় সামলে নিতে পারবেন তো? ভাটিয়া বলে হ্যাঁ। এরপরে উত্তম এবং ভাটিয়া ভেতরে চলে যায়। উত্তম ভেতরে এসে সরলাকে বলে আমি জানি সেই নোটটা আপনিই লিখেছেন, এই কেসটা আপনিই বানিয়েছেন। এটা শুনে অবাক হয়ে যায় বিনোদ। উত্তম বলে যখন আপনি পুলিশ অফিসার কুমারের কাছ থেকে জানতে পারলেন যে আপনার বিরুদ্ধে প্রমাণ পাওয়া গেছে, তখন আপনি বিশেষকে কিডন্যাপ করে নিলেন যাতে এই কেসটা একেবারে জেনুইন লাগে। এটা শুনে বিনোদ রেগে যায় এবং বিনোদ সহ আর কয়েকজন সেখানে রাগারাগি করে উত্তমের উপরে হামলা করতে চায়।
তখনই ভাটিয়া সেখানে চলে আসে আর তাদের সাথে মারামারি করতে থাকে। সেখানে একটা গন্ডগোল বেঁধে যায়। অবশেষে এটা দেখে একসময় রেগে যায় সরলা আর বলে, হ্যাঁ, নোটটা আমি বানিয়েছিলাম, কিন্তু সেই হুমকি এবং কিডন্যাপিংটা আমি করাইনি। বিশেষকে আমি কিডন্যাপ করিনি। এরপরেই পুরো ঘটনা সরলা বলতে শুরু করে। সরলা বলে, বাড়ির ডিলটা করার ঠিক ২ দিন পরেই ২ জন লোক বাইক দিয়ে আসে আর আমাকে একটা থ্রেড নোট দিয়ে যায় যে ডিলটা যদি আমরা অফ না করি আমাদের বাচ্চার বিশেষকে তারা কিডন্যাপ করে নিয়ে যাবে। কিন্তু আমার নতুন ঘরের অনেক দিনের একটা স্বপ্ন ছিল। বিনোদকে অনেকদিন ধরে বোঝাচ্ছিলাম। অনেকদিন পরে বিনোদ এই ঘটা নিতে রাজি হয়েছিল। তখন আমি ভেবেছিলাম এখন যদি বিনোদকে আমি এই নোটটা দেই তাহলে এই বাড়ির ডিলটা ক্যান্সেল করে দেবে সে। আর নতুন বাড়ি কিনবে না, কারণ ডিলের টাকাটা এমনিতেই মার যাবে। আর এই জন্যই আমি সেই নোটটা আর বিনোদকে দেখাইনি। এরপরে আমি বিশেষকে পাহারা দেওয়ার জন্য ওর সাথে সব জায়গায় যেতাম। এমনকি ও যেখানে যেখানে যেত একা একা আমি সেখানেও যেতাম। আমি ভাবতাম বিশেষকে আমি পাহারা দিয়ে রাখবো, কিভাবে ওরা কিডন্যাপ করবে। কিন্তু একটা সময় মনে হলো আমি থাকার পরেও যদি ওরা বিশেষকে কিডন্যাপ করে নিয়ে যায় তখন আমি কি করব। আর এই জন্য বিনোদ যাতে এই ডিলটা ক্যান্সেল করে দেয় এই জন্য আমি ২৭ তারিখে একটা নোট বানিয়ে বিনোদকে দেই। কিন্তু বিনোদ তারপরেও সেই ডিলটা ক্যান্সেল না করে বরং এই ডিটেকটিভদের খবর দেয় কেসটা সমাধান করার জন্য আর কিডন্যাপারদের ধরার জন্য। সরলা বলে, সব দোষ এই ডিটেকটিভদের। ওরা এই ডিলটা যেভাবে হচ্ছিল সেটা হতেই দিচ্ছিল না। আর এই জন্যই কিডন্যাপাররা আমার ছেলেকে কিডন্যাপ করে নিয়ে গেছে। তখন উত্তম বলে, আমার কাছে মনে হয় আপনি মিথ্যে বলছেন। আসলে আপনার পছন্দ ছিল মিস্টার কুকরের ঘর আর বিনোদের পছন্দ ছিল মিস্টার বাত্রার ঘর। এটা বলবে ঠিক তখনই একজন পুলিশ অফিসার এসে হায়ার পুলিশ অফিসারকে ডেকে নিয়ে একটি ফটো দেখায়। এরপরে সেটা বিনোদকে দেখানো হয়। আসলে সেখানে একটি বাচ্চা ছেলের লাশের ছবি পাওয়া গিয়েছিল। আর সেই বাচ্চা ছেলেটা দেখতে বিশেষের মতো, অর্থাৎ বিশেষকে খুন করে কেউ ফেলে গেছে। এটা দেখে তারা সেখানে হতবাক হয়ে যায় সবাই। এমনকি উত্তম সেখানে অজ্ঞান পর্যন্ত হয়ে যায়। এরপরে উত্তমের আবারও ছোটবেলার ঘটনা দেখানো হয়, যেখানে উত্তম বলতে থাকে, আমি মনে করতাম যে মা আমাকে ধরতে পারেনি, কিন্তু টেবিলের নিচে যে কাগজটা দেয়া ছিল সেটা মায়েরই একটা ফাঁদ ছিল। আসলে সে বুঝতে পেরে গিয়েছিল তার পার্সোনাল ডায়েরি কেউ পড়ছে। আর সেটা নিশ্চিত হওয়ার জন্যই ড্রয়ারের ওইখানে সে একটি কাগজ রেখে দিয়েছিল। আর আমি এদিক দিয়ে বোকার মতো মনে করতাম যে মা আমাকে ধরতে পারেনি আর আমি তার সবকিছু জেনে ফেলেছি। আর আমি তার ডায়েরি পড়ে খুব খুশি হতাম, কারণ মা অনেক খুশি ছিল, সেই ডায়েরিতেই সেটা লিখেছিল। কিন্তু আমি জানতাম না যে মা শুধুমাত্র আমাকে খুশি করার জন্য সেই সব কিছু লিখত। আর সে একদিন হঠাৎ করে আমাকে ছেড়ে চলে যায়। কিন্তু মা যাওয়ার আগে তার ডায়েরির কয়েকটা পেজ ছিঁড়ে নিয়ে গেছে। সেই ডায়েরিতে যদি সব মিথ্যে কথাই লেখা থাকবে তাহলে ওই পেজগুলো ছিঁড়তে হলো কেন? মা ছেঁড়ার সময় সেখানে কিছু একটা অংশ রেখে গিয়েছিল আর সেখানের ভেতরে আরপি লেখা ছিল। এরপরেই দেখা যায় উত্তম একটু বড় হওয়ার পরে তার মার সব বান্ধবী বন্ধুদের কল করছিল এবং জানতে চাইছিল যে আরপি সারনামের কোনো বন্ধু বা বান্ধব বা পরিচিত কেউ আছে কিনা সুনিতার। কিন্তু কেউ সেটার উত্তর দিতে পারেনি। ঘটনা আবারও প্রেজেন্টে চলে আসে। মিসেস এবং মিস্টার পাল সেই ঘটনাস্থলে চলে আসে পুলিশকে নিয়ে। আর তারা লাশটা দেখার পরে চিনে ফেলে যে এটা বিশেষের লাশ। তারা কান্নায় ভেঙে পড়ে। অন্যদিকে মিস্টার কুকরা চলে আসে বার্তার অফিসের সামনে আর জানলার কাজ ঢিল মেরে ভেঙে ফেলে আর বলে, তুমি নরকের কিড, তুমি এই কাজটা না করলেও পারতে। অর্থাৎ মিস্টার কুকরে সে বাচ্চাটা মারা যাওয়ার জন্য মিস্টার বাত্রাকেই সন্দেহ করছিল। অন্যদিকে উত্তম এই কেসটা সমাধান করতে না পারায় এবং সেই বাচ্চাটাকে না পারায় নিজে গিল্ট ফিল করছে আর এই জন্য সে নিজেকেই নিজে শাস্তি দিতে থাকে। এরপরে ভাটিয়া উত্তমকে এজেন্সি অফিসে নিয়ে আসে আর সেখানে পাপাজি উত্তমকে বলে, তোমার এই কাজটা করা ঠিক হয়নি। আমি বলেছি, ক্লায়েন্ট আমাদের বলেছে এই কেসটা থেকে দূরে থাকতে, তারপরেও তুমি সেখানে কেন গেছো? তখনই উত্তম বলে, আসলে এই কেসটা আমার জন্য বিগড়ে গিয়েছে। আমি তাড়াহুড়ো করতে যেয়ে কেসটা ঠিকঠাকভাবে ইনভেস্টিগেশন করিনি, যার জন্যই বিশেষ নামের ওই ছেলেটাকে মরতে হয়েছে। আমি পুলিশকেও এটা বলেছি যে এটা মিথ্যে কেস আর এটা সরলাই বানিয়েছে। আর এই জন্য পুলিশও ঠিকঠাক মতো বিশেষকে পাহারা দেয়নি আর এই জন্যই এমনটা হয়েছে। এতে পাপাজি অনেক রেগে যায় আর একটা সময় ভাটিয়াকে সেখান থেকে পাঠিয়ে দিয়ে তার মায়ের ব্যাপারে বলতে শুরু করে। বলে, তুমি যেটা বলছো তোমার যে তাড়াহুড়োর কারণটা সেটা আমি জানি। তুমি চাইছিলে ৩১শে ডিসেম্বরের মধ্যে কেসটা সলভ করার জন্য। আর সেটা কেন সেটাও আমি জানি। তোমার মায়ের মতো জীবনযাপন করলেই যে তুমি তোমার মায়ের মতো ভাবতে পারবে এটা ভাবা বোকামি, কারণ তোমার মায়ের মতো তুমি পুরোটা করতে পারোনি। সুনিতা অর্থাৎ উত্তমের মায়ের ব্যাপারে সেই পাপাজি কিছু কথা বলে। সেটা হচ্ছে বিকাশ নামের একটি ছেলের সাথে সুনিতার বিয়ের আগের সম্পর্ক ছিল,
কিন্তু সুনিতা অনেক উচ্চাভিলাষী ছিল। সে চাইতো সবসময় নিজের ক্যারিয়ার করতে। কিন্তু যখন সে বুঝতে পারে রিলেশনশিপে থাকলে, বিয়ে করলে সে তার ক্যারিয়ার গড়তে পারবে না, তখন সে বিকাশের সাথে ব্রেকআপ করে দেয়। কিন্তু বিকাশ সুনিতাকে অনেক ভালোবাসতো। সে তার পিছু ছাড়ে না। সুনিতা প্রথম তাকে ভালোভাবে বোঝালেও যখন বিকাশ কথা শুনছিল না, সুনিতা তাকে বাজেভাবে কথা শোনায় আর সেখান থেকে অপমান করে তাড়িয়ে দেয়। বিকাশ এতে অনেক কষ্ট পায় আর একটা সময় সুইসাইড করে বসে। এতে সুনিতা অনেক ভয় পেয়ে গিয়েছিল। আর এরপরেই উত্তমের বাবা যখন সুনিতাকে প্রপোজ করে, সে বিয়েতে রাজি হয়ে যায়। আসলে সুনিতা ভেবেছিল যে এও যদি সুইসাইড করে বিকাশের মতো, তাই সেই ভয় থেকেই সুনিতা বিয়ের জন্য রাজি হয়ে গিয়েছিল। আসলে সুনিতা উত্তমের বাবাকে কখনোই ভালোবাসেনি, শুধুমাত্র ভয় থেকেই সে বিয়েটা করে ফেলেছে। এটা শোনার পরে উত্তম আরও হতাশ হয়ে যায়। তার মা যে এমনটা ছিল, এমনটা করতে পারে, সেটা সে কখনো কল্পনাও করতে পারেনি। উত্তম আসলে তার মায়ের ব্যাপারে ইনভেস্টিগেশন করতে যেয়ে এই বিকাশের ব্যাপারে জানতে পেরেছিল। তার মা আর বিকাশের যে একটা বিয়ের আগের সম্পর্ক ছিল, সেটাও সে জানত। কিন্তু বিকাশ যে তার মায়ের জন্যই সুইসাইড করেছে, সেটা সে জানত না। সে জানত বিকাশ হার্ট অ্যাটাকে মারা গেছে। তাই এই সত্যিটা জানার পরে সে একেবারেই ভেঙে পড়ে। এরপরে সে সেই দিনই সিদ্ধান্ত নেয় এই বিশেষের মার্ডার কেসে যারা জড়িত তাদেরকে সে ধরবেই। আর এই জন্য সেই রাতেই সে কল করে ভাটিয়াকে আর বলে এই কেসটা সে আবারও ইনভেস্টিগেশন করবে। ভাটিয়াও এটা শুনে খুশি হয়। পরদিনই তারা বাত্রার অফিসে চলে যায় আর তার কাছ থেকে জানতে চায় মিস্টার বিনোদ অ্যাডভান্সের যে টাকাটা দিয়েছিল সেটা এখন কার কাছে। মিস্টার বিনোদ যার বাড়ি কিনবে তাকে টাকাটা দিয়ে দিয়েছি, এখন সেই টাকাটা আমার কাছে নেই। উত্তম বলে তাহলে তার বাড়ির ঠিকানা আমাকে দিন। কিন্তু বাত্রা বলে সে আমার ক্লায়েন্ট, আমি তার ঠিকানা দিতে পারবো না। তখনই সেই ক্লায়েন্টের ঠিকানা বের করার জন্য তারা চলে যায় মিস্টার কুকরের কাছে এবং জানতে চায় এই ব্যাপারে। তখন মিস্টার কুকরে ইশারায় বিভিন্নভাবে বুঝিয়ে দেয় যে আসলে এর সাথে মিস্টার বাত্রা কিভাবে জড়িত। মিস্টার বাত্রা মিস্টার বিনোদের কাছে যে বাড়িটা বিক্রি করতে চাচ্ছিল আর সেই বাড়ির লোকেরা নতুন করে যে বাড়িটা কিনছিল, সেই বাড়িটা ছিল মিস্টার বাত্রার ওয়াইফের বাবার বাড়ি। অর্থাৎ ঘুরে ফিরে সেই টাকাটা মিস্টার বাত্রার ওয়াইফের কাছে রয়েছে। তখন সে বুঝতে পারে নিশ্চয়ই এই টাকার জন্য এই খুনের সাথে মিস্টার বাত্রাও জড়িত। এদিকে বিউটি পার্লারে একজন মহিলাকে দেখা যায় কিছু প্যাকেট খালি করছিল। তখনই দরজায় কেউ নক করে। সে বলে বিউটি পার্লার আধা ঘন্টা পরে খুলবে, আপনার আধ ঘন্টা পরে আসুন। তখনই দেখা যায় সেটা ছিল বিশেষের মা সরলা। তার নাম শুনতেই সে মহিলা এসে দরজা খুলে দেয় আর তাকে লুকিয়ে সে বিউটি পার্লারের ভেতরে নিয়ে যায়। এরপরেই উত্তম বাত্রার মুখ থেকে কথা বের করার জন্য একটা নাটক সাজায় আর এতে ঋতু, মহেশ, ভাটিয়া এবং উত্তম চারজন মিলেই ছিল। সেখানে উত্তম তাদের বুঝিয়ে দেয় ঋতু এবং মহেশকে সেখানে যাওয়ার পরে কি করতে হবে। আসলে যেহেতু ভাটিয়া আর উত্তম এর আগেও বাত্রার সাথে দেখা করেছে, তাই তারা গেলে চিনে ফেলবে। এই জন্য ঋতু এবং মহেশকে পাঠানো হয় আর বলা হয় তারা একটা সময় সেখানে যে ডিলের কথা বলবে, প্রপার্টি ডিলের কথা। আর একটা সময় মহেশ বাত্রাকে তার কথায় ব্যস্ত রাখবে। আর এই ফাঁকে ঋতু সেখানে একটি স্পিকার লাগিয়ে দিয়ে আসবে লুকিয়ে। আর ঋতু সেখানে কথা বলার একটা সময় সরলা আর বিশেষের ব্যাপারটাও তুলবে, যাতে করে বাত্রা ভয় পেয়ে যায়। আর ঋতু আর মহেশ সেখান থেকে চলে আসার পরপরই সে যদি জড়িত থাকে তাহলে নিশ্চয়ই কাউ না কাউকে কল করবে আর আমরা এখান থেকেই প্রমাণটা পেয়ে যাব। ঋতু আর মহেশ সেটাই করতে চলে যায়। ঋতু আর মহেশ সেখানে বউ এবং শ্বশুর হিসেবে যায় আর সেখানে যে তারা একটি প্রপার্টি কেনার কথা বলে। তারা বলতে থাকে তাদের একটি প্রপার্টি পছন্দ হয়ে গেছে, কিন্তু বাত্রা বলে সেটা বিক্রি হয়ে গেছে। তখন ঋতু বলে আমি মার্কেট প্রাইসের থেকে বেশি টাকা দেব, কারণ আমার শ্বশুরের ওই ঘরটা পছন্দ হয়েছে, আমাদের ওটাই লাগবে। কিন্তু বাত্রা বলে সেটা দেয়া যাবে না। এরপরে ঋতু সেখানে তাকে সেই মিস্টার বিনোদ এবং বিশেষের কথা বলে আর বলে সবাই বলাবলি করছে বিশেষকে নাকি আপনার লোকেরাই মেরেছে। এটা শুনে অনেক নার্ভাস হয়ে যায় বাত্রা আর বলে এসব কি বলছেন, আমি কেন ওদের এটা করতে যাব। ঠিক ওই সময়টাতে মহেশ চিৎকার করে ওঠে আর বিভিন্ন কথায় সেখানে বাত্রাকে ভুলিয়ে রাখে। এই ফাঁকে ঋতু সেখানে কম্পিউটার স্পিকারটা লাগিয়ে দিয়ে চলে আসে। কিন্তু আসার পরে তারা অপেক্ষা করতে থাকে বাত্রা কারোর সাথে কথা বলবে কিনা। কিন্তু হঠাৎ করেই বাত্রা সেই স্পিকারটা ভেঙে ফেলে। উত্তম বুঝতে পারে না বাত্রা এই বিষয়টা জানতে পারল কি করে। উত্তম এটাই ভাবতে থাকে। তখনই তার হঠাৎ করে চোখ পড়ে মহেশের পিঠের দিকে, যেখানে সে যে শার্টটা পরেছিল সেটার পেছনেই ডিটেকটিভ মহেশ লেখা ছিল। তখন উত্তম তাকে জিজ্ঞেস করে আপনি কি এটা পরেই বার্তার ওখানে গিয়েছিলেন? মহেশ বলে হ্যাঁ। তখনই উত্তম বুঝে যায় যে মহেশের পেছনের এই লেখা দেখেই মিস্টার বাত্রা বুঝে গিয়েছিল যে এরা ডিটেকটিভ তার কাছ থেকে কথা বের করতে এসেছে। তখনই তার সন্দেহ হয় এবং সে অফিস খুঁজে সে স্পিকারটা বের করে ফেলে।
এরপরে তারা সেখানে সবাই হতাশ হয়ে যায়। শুধুমাত্র এই একটা উপায়ই ছিল মিস্টার বাত্রা থেকে কথা বের করার। এখন তারা কি করবে? কিভাবে এই কেসটার সমাধান করবে? তখনই ভাটিয়া অনেক রেগে যায়। তার কাছে থাকা একটা গান নিয়ে সে চলে আসে মিস্টার বাত্রার বাসায়, যেখানে সে অন্য জুটির সাথে বসে ড্রিংকস করছিল। তখনই বাত্রা তাকে গান দেখিয়ে বলে সত্যি কথা না বললে তাকে ফায়ার করবে। তখনই বাত্রা তাকে ছোটখাটো মানুষ ভেবে ভুল করে আর হাসতে থাকে। বাত্রা তখনই গুলি চালিয়ে বসে। তার সেই বন্ধু সেখান থেকে পালিয়ে যায়, কিন্তু বাত্রা তারপরেও ভয় পায় না। সে বলে, তুমি যত যাই করো না কেন, আমি জানি তুমি আমাকে খুন করবে না, তাই আমিও কিছু বলবো না। এতে ভাটিয়া আরও রেগে যায়। এছাড়া বাত্রা ভাটিয়াকে খাটো বলে অপমান করে, আর এতে ভাটিয়া প্রচণ্ড রেগে যায় আর একটা সময় হুট করেই তাকে গুলি করে বসে, আর বাত্রা সেখানেই মারা যায়। একটু পরেই উত্তম, ঋতু এবং মহেশ সেখানে চলে আসে, আর তারা এটা দেখে অবাক হয়ে যায়। কিন্তু যখনই উত্তম চেক করে সে দেখতে পায় গুলিটা বাত্রার শরীরে লাগেনি, বরং কাপড় চিরে বের হয়ে গেছে। আর গুলির শব্দ শুনে ভয় পেয়ে বেহুশ হয়ে গেছে মাত্র। তখন দেখা যায় বাত্রা সেই নেশার ঘোরেই কথা বলছিল। তখন উত্তম তাকে জিজ্ঞেস করে, এর সাথে তুমি কিভাবে জড়িত? বাত্রা বলে, আমি শুধু বিশেষকে কিডন্যাপিং করার হুমকি দিয়েছিলাম লোক দিয়ে মাত্র। বিনোদ পাল যদি সেই ডিলটা ক্যান্সেল করে দেয়, তাহলে অ্যাডভান্সের টাকাটা তাকে ফেরত দিতে হবে না, যার ফলে ঘর এবং 15 লাখ টাকা দুটোই তার হয়ে যাবে। কিন্তু বিশেষকে সে খুন করেনি। এসব শোনার পরে উত্তম আবারও হতাশ হয়ে যায়। সে ভেবেছিল বাত্রাই হয়তো এর সাথে জড়িত, কিন্তু বাত্রাও এর কিছু জানে না। তাহলে বিশেষকে কিডন্যাপিং এবং খুন কে করল? তখন তারা সেখানে একটা দোকানে বসে সবাই ড্রিঙ্কস করতে থাকে। তখনই উত্তম সেই দোকানের টিভিতে দেখতে পায় সরলাকে পুলিশ ধরে নিয়ে যাচ্ছে, আর এটা দেখে তারা অবাক হয়ে যায়। নিউজে বলা হচ্ছিল সরলা পুলিশের কাছে স্বীকার করেছে সেই তার ছেলে বিশেষকে খুন করেছে আর কিডন্যাপ করেছে, আর এই জন্য পুলিশ তাকে ধরে নিয়ে যায়। এসব শোনার পরে তারা সবাই বিশ্বাস করতে থাকে যে সরলাই বিশেষের কিডন্যাপ এবং খুনের সাথে জড়িত। কিন্তু শুধুমাত্র উত্তমই কেন জানি বিশ্বাস করতে পারছিল না সরলা বিশেষকে খুন করেছে। এরপরে সে চলে যায় থানায় আর সরলার সাথে দেখা করতে চায়, কিন্তু সেখানে পুলিশ অফিসার কুমার তাকে বাধা দেয় আর কোনোভাবেই তার সাথে সরলার দেখা করতে দিতে চায় না। তাকে অপমান করে সেখান থেকে তাড়িয়ে দেয়। উত্তমও নাছোড়বান্দা ছিল। সে থানার বাইরে লুকিয়ে অপেক্ষা করতে থাকে। কুমার যখন থানার বাইরে চলে যায়, সে পুলিশদের পরিচয় দেয় যে সে সরলার আত্মীয়, তার সাথে সে দেখা করতে চায়। আর এভাবেই সে সরলার সাথে দেখা করে আর সরলাকে জিজ্ঞেস করে যে আমি জানি তুমি বিশেষকে খুন করনি, কিন্তু বিশেষকে কে খুন করছে সেটা হয়তোবা তুমি জানো, তুমি আমাকে বলো, আমি তোমাকে সাহায্য করব। কিন্তু সরলা কোনো কথাই বলে না। কিছুক্ষণ পরেই সেখানে কুমার চলে আসে, আর উত্তমকে দেখার পরে সে আবারও রেগে যায়। সাথে সাথে উত্তমকে ধাক্কাধাক্কি করে সেখানে বের করে দিতে থাকে। আর উত্তম যাওয়ার সময় বারবারই সরলাকে বলছিল, তুমি শুধু একবার বলো যে তুমি বিশেষকে খুন করনি। কিন্তু সরলা রেগে গিয়ে বলে যে হ্যাঁ, আমি বিশেষকে খুন করেছি। এটা শোনার পরে উত্তম একেবারেই নিরাশ হয়ে পড়ে। সে ভেবেছিল অন্তত একবার সরলা বলবে যে সে বিশেষকে খুন করেনি, কারণ সে একজন মা, সে তার সন্তানকে কিভাবে খুন করতে পারে। কিন্তু সরলার মুখ থেকে এটা শোনার পরে সে একেবারেই হতাশ হয়ে পড়ে। তখন তার আগের একটা ঘটনা মনে পড়ে, যেখানে তার মা মিসিং হয়ে যাওয়ার কয়েক বছর পরে একজন মহিলা সাইকোলজিস্ট ডক্টর তার সাথে দেখা করতে আসে, যার নাম ছিল ঋতুপর্ণা মেহেন্দিলতা, অর্থাৎ আরপির মিনিং হচ্ছে ঋতুপর্ণা। আর এই ঋতুপর্ণার সাথেই তার মা কেস নিয়ে অনেক ডিটেলসে কথা বলতো, আলোচনা করত। উত্তম তার সাথে দেখা করে আর বলে যে আমার মা আপনার সাথে কি কথা বলতো, কেন সে আমাদের থেকে চলে গেছে, আপনি এর কারণ জানলে আমাকে বলুন। কিন্তু সেই মহিলা ডক্টর বলে, তোমার মার সাথে আমার যে কথা হতো সেগুলো শুধুমাত্র ডক্টর আর পেশেন্টের, এগুলো আমি কোনোভাবেই কাউকে বলতে পারবো না। তখনই উত্তম তাকে একটা ভিডিও ক্লিপ দেখায়, যেখানে সেই ডক্টর অন্য একজন ছেলের সাথে ঘোরাফেরা করছিল, যদিও সে ম্যারিড ছিল, অর্থাৎ তার একটা অ্যাফেয়ার চলছিল। উত্তম বলে, আপনাকে সেই কথাগুলো বলতে হবে, নয়তোবা এই ভিডিওটা আপনার হাজব্যান্ডের কাছে চলে যাবে। এটা আমি একেবারে বাধ্য হয়েই করেছি। আমি জানতে চাই আমার মা কেন আমাকে ছেড়ে গেল। আপনি আমাকে কথাগুলো বলুন, আমি ভিডিওটা এখনই ডিলিট করে দেব। তখনই সেই ডক্টর উত্তমকে সবকিছু খুলে বলে, তোমার হওয়াতে অনেক বেশি আপসেট ছিল। সে ভেবেছিল বিয়ে হওয়ার পরেও সে তার জবটা কন্টিনিউ করবে, কিন্তু হুট করেই সে প্রেগনেন্ট হয়ে যায় আর তোমার জন্ম হয়। সে তোমাকে কোনোভাবেই ফেলতে পারেনি আর তোমাকে অযত্নে অবহেলায় বড় হতে দেয়নি, যার ফলে সে তোমার জন্য নিজের ক্যারিয়ারটা বিসর্জন দিয়েছে। আর এটা নিয়ে সে অনেক বেশি আপসেট ছিল, কারণ এই ক্যারিয়ারটা তার একটা স্বপ্ন ছিল। এটা শোনার পরে উত্তম অনেক বেশি আপসেট হয়ে যায়, কারণ সে যখন জানতে পারে তার মায়ের কাছে সে একটা বোঝা ছিল, সে নিজেকে আর কন্ট্রোল রাখতে পারে না।
ঘটনা প্রেজেন্টে চলে আসে। উত্তম তার মা সুনিতার সাথে সরলাকে মেলাতে থাকে আর ভাবতে থাকে সরলাও হয়তো তার মায়ের মতোই নিজের ছেলেকে বোঝা মনে করত, আর এই জন্যই হয়তোবা তাকে তার পথ থেকে সরিয়ে দেওয়ার জন্যই এই প্ল্যান করে তাকে খুন করেছে। এতে সে আরও আফসোস করতে থাকে যে এমন একটা কেসের পেছনে সে সময় দিয়েছে। সে নিজেকে কষ্ট দিতে থাকে। সেখান থেকে উত্তম বাসায় চলে আসে আর বুঝতে পারে আসলে তার আপন বলতে তার বাবাই রয়েছে। সে তার বাবাকে এত বছর পরে জড়িয়ে ধরে আর বলে, বাবা আমি তোমাকে ভালোবাসি। এরপরে নিজের রুমে চলে যায় আর তার মাকে খুঁজে বের করার জন্য সে ইনভেস্টিগেশনগুলো করছিল সে সবকিছু সে ছিঁড়ে ফেলে দেয় আর ভাবতে থাকে আজকে থেকে সে নিজের মতো করে বাঁচবে, তার মায়ের মতো করে না। এজেন্সিতে যেয়ে বলে সে আবারও এজেন্সিতে জব নিতে চায়। সে পাপাজিও তাকে স্বাগতম জানায়, বলে কয়েকদিন রেস্ট নাও, তারপরে আবার তুমি চাকরিতে জয়েন করো। মহেশ, উত্তম এবং ভাটিয়া একসাথে স্মোক করছিল। তখনই তারা বিভিন্ন কথা বলতে বলতে একটা সময় ভাটিয়া উত্তমকে বলে, আপনি সেদিন মদ খেতে খেতে বলেছিলেন সরলা এক বন্ধু মনিতার সাথে আপনি দেখা করবেন, কিন্তু এখন তো কেসটার সমাধান হয়ে গেছে, দেখা করা কি আমাদের দরকার? তখনই তার মনিতার কথা মনে পড়ে। আসলে উত্তমের এই কথাটা মনেই ছিল না, কারণ সে সেদিন এটা মদ খাওয়ার পরে ভেবেছিল। এরপরে সে চলে যায় সে মনিতার সাথে দেখা করতে, যে একটি বিউটি পার্লারে কাজ করত। উত্তম মনিতাকে জিজ্ঞেস করতে থাকে, আপনি কি জানতেন যে সরলা বিশেষকে কিডন্যাপ করে খুন করবে? মনিতা বলে, না, আমি এসব কিছু জানতাম না। উত্তম জিজ্ঞেস করে, আপনার কি একবারও মনে হয়নি আচরণে অস্বাভাবিক কিছু লক্ষ্য হয়নি? কারণ একজন মানুষ যখন এসব কিছু করে নিশ্চয়ই তার আচরণে পরিবর্তন ঘটে। মনিতা বলে, না, আমার এমন কিছুই মনে হয়নি, আর আমাকে সে এমন কিছু বলেওনি। উত্তম এখানে আরও বিভিন্ন প্রশ্ন করতে থাকে। তখনই সেখানে মনিতার একজন কাস্টমার তাকে বলে তার চুলের কালার লাগিয়ে দিতে, আর এবার সে ৩ নম্বর শেডটা লাগাবে। মনিতা বলে ঠিক আছে, লাগিয়ে দেবে, কিন্তু সেটা এখন নেই। তখনই সে পর্দার আড়ালে সেই মহিলা দেখতে পায় ৩ নম্বর শেডের কালারের একটা বক্স সেখানে রয়েছে। সে মহিলা বলে, ওই তো রয়েছে, তুমি মিথ্যে কেন বলছো? মনিতা বলে, না, ওটা নেই, আপনি ভুল দেখেছেন। কিন্তু মহিলা বলে, না, আমি দেখেছি, ওখানে ৩ নম্বর শেডের কালারের বক্সটাই রয়েছে। মনিতা বলে, ওগুলো খালি প্যাকেট, আমি আপনাকে নতুন করে আনিয়ে দিচ্ছি। অবশেষে সেই মহিলা মেনে নেয়। এরপরে রাতের বেলায় সেই মনিতা যখন বাসায় চলে যায় তখনই দেখা যায় দূরে লুকিয়ে দাঁড়িয়েছিল উত্তম। আর এরপরে সে তার বিউটি পার্লার খুলে ভেতরে ঢুকে যায় আর সেই ৩ নম্বর কালারের শেডের বক্সগুলো সে চেক করতে থাকে। আর সেই বক্সের ভেতরে যা দেখে সে অবাক হয়ে যায়। এরপরে সেই ঘটনা দেখানো হয় যেদিন সরলা মমিতার কাছে এসেছিল। সরলা তাকে বলে, আমি পুলিশের কাছে যেয়ে সবকিছু বলে দেব, তুমি আমাকে সেই কিডন্যাপারগুলোর নাম্বার দাও। এটা শুনে মমিতা অবাক হয়ে যায়, বলে, তুমি কি বলবে পুলিশের কাছে? সরলা বলে, আমি এটাই বলবো যে আমি আমার ছেলে বিশেষকে কিডন্যাপ করিয়েছিলাম, কিন্তু কিডন্যাপাররা টাকার লোভে আমার ছেলেকে মেরে ফেলেছে, আর আমি তাদের শাস্তি দেখতে চাই। কিন্তু আমি তোমার নাম বলবো না, তুমি ওদের ঠিকানা আর ফোন নাম্বারটা আমাদের দিয়ে দাও। তখনই মমিতা বলে, এই সব কাজে আমি তোমাকে সাহায্য করেছি, এখন যদি পুলিশ কিডন্যাপারদের ধরে তাহলে কিডন্যাপাররা টর্চারের মুখে আমার নাম বলে দেবে। আমি তোমাকে এত সাহায্য করেছি, আর আমি চাইব না যে তুমি এখন আমার নাম পুলিশের সামনে আসতে দাও। সরলা বলে, ঠিক আছে, পুলিশের সামনে আসবে না, কিন্তু তারপরেও আমি পুলিশের কাছে যাব। তখন মনিতা তাকে বুঝিয়েছিল যে সরলার কথা কেউ বিশ্বাস করবে না, সবাই ভাববে কিডন্যাপিং করার পরে সে টাকাটা পাওয়ার জন্যই সে বিশেষকে কিডন্যাপ এবং খুন করেছে। সরলা ভাবে, যে যা ভাবার ভাবুক, আমি তো আমার ছেলেকে মেরে ফেলেছি, আর এর শাস্তি আমার পাওয়া উচিত, সাথে সেই কিডন্যাপারদের। আর এটা বলে সরলা সেখান থেকে চলে আসে। সরলা সেখান থেকে চলে যাওয়ার পরেই দেখা যায় মনিতা সেই খালি বক্সগুলোর ভেতরে টাকার বান্ডেল ভরছিল। আসলে কিডন্যাপিং এবং খুনের সাথে মনিতাই জড়িত ছিল। প্রমাণ পেয়ে যাওয়ার সাথে সাথে উত্তম পুলিশকে এনে মনিতাকে ধরিয়ে দেয় আর বলতে থাকে আসলে এই সবকিছু কিভাবে ঘটেছিল। আসলে মনিতা আর সরলা দুইজনে মিলে প্ল্যান করেছিল। সরলার সবসময় একটি বিউটি পার্লার দেওয়ার অনেক ইচ্ছে ছিল। প্রথমে সে ভেবেছিল মিস্টার কুকারের ঘরটা নিয়ে নিচতলায় সে বিউটি পার্লার দেবে, কিন্তু বিনোদ পাল যখন সেই ঘরটা কেনে না তখন প্রথমে হুমকি আসে। আর যে হুমকিটা দিয়েছিল মিস্টার বাত্রা, যাতে অ্যাডভান্সের টাকাটা ফেরত না দিয়ে বাড়িটা নিজের কাছে রেখে দিতে পারে আর সেই ১৫ লাখ টাকা সে বিজনেস করতে পারে। আর এই হুমকির ফায়দাটা নেয় সরলা, পরে নিজেই নোট বানিয়ে দেয় আর বিনোদকে বলে অ্যাডভান্সের টাকাটা ফেরত নিয়ে এসে অন্য জায়গায় বাড়ি দেখার জন্য। কিন্তু তারপরে যখন বিনোদ পাল এটা করছিল না তখন একটা সময় পুলিশ এই কেসে ইনভলভ হয়ে যায় আর সরলা নিজেকে বাঁচানোর জন্য
বিশেষকে কিডন্যাপ করায়। তাদের প্ল্যান ছিল বিশেষকে কিডন্যাপ করানোর পরে বিনোদ পালের কাছ থেকে সে টাকা নেবে, আর টাকা নেওয়ার পরে বিশেষকে ছেড়ে দেবে, আর এই টাকাটা দিয়ে সে বিশেষের জন্য কিছু করবে। আর এই আইডিয়া মনিতাই তাকে দিয়েছিল। মনিতার কথা মতোই সরলা এই কাজগুলো করে। আর এখানে প্ল্যান ছিল যে 15 লাখ টাকা পাবে, সে 15 লাখ টাকার মধ্যে কিডন্যাপাররা নেবে 5 লাখ, বাকি 10 লাখ টাকা নেবে সরলা। কিন্তু টাকার লোভে পড়ে যায় মনিতা। সে কিডন্যাপারদের সাথে প্ল্যান করে যে এই টাকাটা পুরোটাই তারা দুজনে মেরে দেবে, যার ফলে সে কিডন্যাপারদের দেবে 10 লাখ এবং নিজে রাখবে 5 লাখ, যে 5 লাখ দিয়ে সে তার পাল্লাটাকে আরো বড় করে তুলবে। বিশেষকে ছেড়ে দেওয়ার কথা ছিল, কিন্তু কিডন্যাপারদের সাথে বিশেষ মনিতাকে দেখে ফেলে। মনিতা ভেবেছিল বিশেষ যদি কিডন্যাপারদের সাথে তাকে দেখার কথা বলে দেয় সবাইকে, তাহলে পুলিশ তাকে ধরে ফেলবে। আর এই জন্যই কিডন্যাপারদের টাকা দিয়ে সে বিশেষকে মেরে ফেলে এবং সে বাকি টাকা নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিল। সরলা যখন পুলিশকে সবকিছু খুলে বলতে চাইছিল, সে তাকে প্রভাব খাটিয়ে বলে সে যেন পুলিশকে না বলে। অন্যদিকে মানসিকভাবে ভেঙে পড়া সরলাও সেটাই করে, পুরো দোষটাই নিজের কাঁধে নিয়ে নেয়। আসলে সরলাও লোভের বশবর্তী হয়ে নিজের ছেলেকে বাজি ধরে ফেলেছিল, যার পরিণতি হয় সেই ছোট্ট ছেলেটার খুন। উত্তম থানায় এসে সরলার সাথে কথা বলে। সরলা যখন মনিতার এই সবকিছু জানতে পারে, সে একেবারেই ভেঙে পড়ে। সে যাকে বিশ্বাস করেছিল সেই তাকে এত বড় ধোঁকা দিল। অন্যদিকে উত্তম সরলাকে একটাই প্রশ্ন করে, কোনো মা কি তার সন্তানকে ক্ষতি করতে পারে? সরলা বলে না, কখনো না। তখনই উত্তম বাসায় চলে আসে, আর তার মাকে খোঁজার জন্য যে ইনভেস্টিগেশন সে করছিল সেই কাগজগুলো সে আবারও উঠিয়ে রাখে, আর মনে মনে বলতে থাকে আমি এগুলো চালিয়ে যেতে থাকবো যতদিন না পর্যন্ত আমার মাকে খুঁজে পাবো। আর যেদিন সে দেখবে, সে বুঝবে আমি তাকে কতটা ভালোবাসি, সে আমাকে ভালোবাসুক বা নাই বাসুক। আর এখানেই সিজন 1 শেষ হয়ে যায়। এই ওয়েব সিরিজে সিজন 2 রয়েছে, যেখানে ডিটেকটিভ উত্তম আরও একটি কেস সমাধান করে এবং তার মাকে হয়তোবা খুঁজে বের করে। তো এই ওয়েব সিরিজের দ্বিতীয় পর্ব দেখতে চাইলে কমেন্ট করে জানাতে পারেন, আর ভিডিওটি কেমন লেগেছে সেটাও কমেন্ট করে জানাতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকতে পারেন। এছাড়া ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন, আর নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে চাইলে বেল বাটনটি অন করে রাখতে পারেন। এছাড়া আমার ফেসবুক পেজ এবং ইনস্টাগ্রাম আইডিটি ফলো দিয়ে রাখতে পারেন, যে কোনো প্রয়োজনে সেখান থেকে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। ভিডিওটি এতক্ষণ ধৈর্য ধরে দেখার জন্য ধন্যবাদ। পুরো ভিডিওতে কোথাও কোনো ভুল হলে ক্ষমাস্বরূপ দৃষ্টিতে দেখবেন আশা করি।